আমাদের সমাজে শুধু আমরা মেয়ে পতিতা দেখি, কিন্তু আমাদের সমাজে পুরুষ পতিতাও যে রয়েছে এটা আমরা কেউ হয়তো খেয়ালই করিনি। আমাদের সমাজে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ পতিতা রয়েছে, যেইগুলো সম্পর্কে আমরা হয়তো কখনো ভাবিনি বা ভেবেও দেখিনি। কারণ হলো আমাদের সমাজে শুধু মেয়েদের পতিতালয়ের বৈধতা দেওয়া রয়েছে, পুরুষদের পতিতালয়ে তো বৈধ দেওয়া হয়নি। তো এই কারণে আমরা পুরুষরা যারা রয়েছি তারা মনে করি যে আমরা এখনও স্বাধীন হতে পারিনি, এখনও আমরা পরাধীনতায় ভুগছি। এখন আপনি দেখে থাকেন পুরুষ পতিতা এবং নারী পতিতার মধ্যে পার্থক্য কী। পুরুষ পতিতা, নারী পতিতা যেহেতু কি আছে, তার দেহ ব্যবসা করে খাবে, বৈধতা আছে, এ টাকা পাবে। কিন্তু পুরুষ পতিতা এ টাকা পায় না, এ অসম্মানিত হয়। আমরা ভালো করে দেখবেন সুশীল সমাজ শুধু মেয়েদের ক্ষেত্রে আইন করে গেছে, যা কিছু সব মেয়েদেরকে দিয়েছে। ছেলেদের বেলায় ঘোড়ার ডিম, মানে কিচ্ছুই দেয়নি। আমি বুঝি না এই নিয়মকানুনগুলো কে তৈরি করে। যাই হোক, মূল কথা হলো, আমার কথা যদি আপনারা সবাই, আমার মনে করি যে সবার শোনা দরকার। আমি আমার একটি আপনজন লোকের এই কাহিনী শেয়ার করব পুরুষ পতিতা সম্পর্কে। তো যাই হোক, এই কাহিনী শুনে আপনারা বুঝবেন যে আসলে ঘটনাটা কী। কারণ হলো দেখেন, আমার চাচাতো ভাই, আমি চাচাতো ভাই থেকে ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি ক্ষমা করে দিও যদি ভিডিওতে দেখে থাকো। আমার এর আর কোনো পথ ছিল না। আমি যদি এইগুলো এখনও প্রতিবাদ না করি, না বলি, সমাজের লোকজন যদি না জানে, তাহলে ভুল আর সঠিক হয়তো কেউ বুঝবেই না। সারা জীবন এই ভুলে আমরা থেকে যাব, অথচ এই ভুল থেকে আমরা কখনোই বের হতে পারবো না। প্রথম কথা হলো, আমার চাচাতো ভাই বিবাহিত। তো যে একটা মেয়ের বিবাহিত হওয়া সত্ত্বেও সে একজন মহিলার প্রেমে পড়ে। উনিও বিবাহিতা, ওনার হাজব্যান্ড সৌদি আরবে থাকে আর কি, বিদেশে থাকে। তো বিদেশে থাকি, এদের মধ্যে যেভাবেই হোক দেখা সাক্ষাৎ হয়েছে এবং তারা নাম্বার আদান প্রদান করে ফেলছে দুজনের। তো দিনের পর দিন আমার চাচাতো ভাই ওই মহিলার সাথে কথা বলে, মহিলা না বলি নারীর সাথে বলি, নারীর সাথে কথা বলে আর কি, প্রবাসীর একজন প্রবাসীর স্ত্রী, ওয়াইফ। তো কথা বলার এক পর্যায়ে তারা আর কি, বেশি দূরে যেহেতু তাদের বাসা না, তারা দুজন দেখা সাক্ষাৎ করে, এটা মাঝে মধ্যেই। তো দেখা সাক্ষাৎ করার পরে একদিন হয়েছে কি, আমার চাচাতো ভাইকে ফোন দিয়েছে যে, আমার চাচাতো ভাইয়ের নাম ধরে বলছে যে তুমি আসো, আজকে বাসায় আসো, এসে দেখা করে যাও। তো ও তো এটা তো বাসায় তার সাথে তো আগেও দেখা করছে, তো সেই ক্ষেত্রে দেখা করতে গেছে। তো দেখা করে যাওয়ার পর তাকে নাস্তা দিছে আর কি, খেতে দেওয়ার পর তার ফোন বলছে তোমার ফোনটা আমাকে দাও। তো ফোন নিয়ে আর কি ওর সাথে যে কথা বলছিল এগুলো সে ডিলিট করে দিয়েছে, মানে নাম্বারগুলো এরকম করে ডিলিট করে দিয়েছে। যাই হোক, দিক, সমস্যা নাই। তো এক পর্যায়ে যখন তাদের প্রেম আলাপ শেষ হয়, প্রেম আলাপ শেষ হওয়ার পর আমার চাচাতো ভাই যখন বাড়ি থেকে বের হবে আর কি, তখন দেখে যে দরজার ওপাশ থেকে কে যেন শিকল তুলে দিয়েছে। আপনি চিন্তা করে দেখেন, শিকল যখন তুলে দিয়েছে তখন থেকে যে এলাকা আশেপাশে প্রচণ্ড আওয়াজ। তখন বলছে এই দরজায় আটকানো কেন, ওই পার থেকে শিকল কে দিল? তখন এ বলছে আমি তো জানি না কে দিয়েছে, দেখতে হবে কে দিয়েছে। তো তারপরে দেখা গেল যে সমস্ত লোকজন আর কি, এলাকার যারা যত লোকজন আছে, কয় ধরছি আজকে, হাতে নাতে ধরা পড়ছে চোর, মানে যা যা অকথ্য ভাষায় গালিগালাজ করে, সমস্ত লোকজন জড়ো হয়ে গেল। জড়ো হয়ে যখন দরজার শিকল খুলে দিল, দেওয়ার পর আমার চাচাতো ভাইকে তারা প্রচণ্ড মারতে থাকে, হাঁটুতে মারছে, হাতে মারছে, মাথায় মারছে, মানে প্রচুর। মেয়ের গায়ে কিন্তু একটু হাতও কেউ দেয়নি। তাহলে চিন্তা করে দেখেন, ছেলে মেয়ে এটা তো উভয়ে দোষী, ছেলেও রাজি, মেয়েও রাজি, দুইজনে দোষী। তাহলে দুইজনে যদি দোষী হয়ে থাকে, তাহলে বিচার দুইজনের ক্ষেত্রে সমান হওয়া উচিত। কিন্তু এখানে দেখেন গ্রামের লোকজন কি করলো, শুধু ছেলেকে মারলো, মেয়েকে কিন্তু একটি টোকাও কেউ দেয়নি। তো যখন আমার চাচাতো ভাইয়ের গ্রামে, যেহেতু আশেপাশেই গ্রাম, তা আমাদের কানেও যখন খবর আসে, আমরা দৌড়ে গেলাম, ছুটে গেলাম, গিয়ে দেখি ইলাহি অবস্থা, তাকে মারতেছে, পিটতেছে, বের হতে দিচ্ছে না। তো তারপরে আমার চাচা আর কি, গরিব মানুষ উনি, যাই হোক, আরও যারা লোকজন গেছে তারা সবাই মিলে ওকেই মারছে, আমার চাচাতো ভাইকেই মারছে, যে তুই এগুলো কেন করতে আসস। একটা কথা চিন্তা করে দেখেন, একটা মেয়ে যদি কখনো রাজি না হয়, একটা ছেলে এমনি এমনিতে যায় বলেন তো? তাহলে সেক্ষেত্রে এই পরিবার এসেও, আমার চাচাতো ভাইয়ের পরিবার যারা গিয়েছে তারা গিয়েও মানে তাকে মারতেছে, আমার চাচাতো ভাইকে মারতেছে। তাহলে মেয়ে পক্ষ তো আমার চাচাতো ভাইকে মারলই। কেন মারলো? যে এ পরকিয়া করে, বউ থাকতেই, প্রবাসী বউ পাইছে, মধু খাওয়ার জন্য উড়ে আসছে, এরকম।
তাকে মারছে, এরাও গিয়ে তাকে মারলো। কেন মারলো? যে তুই আমার ছেলে হয়ে এমন কাজ কেন করলি? তাহলে আপনারা ভেবে দেখেন তো, সমাজে কি আমরা পুরুষরা স্বাধীন? আমরা কি এখনও স্বাধীন? আমার এটা মনে হয়েছে যে মেয়েদেরকে ক্ষেত্রে কেন দোষ নয়, মেয়েদের ক্ষেত্রে কোনো আইন কেন নাই? যখন আমার এই সামনে ঘটনা দেখি, তখন আমি চোখ দিয়ে আমার পানি ঝরঝর করে পড়ে যায়। কারণ মেয়েকে কিন্তু এরাও মারেনি, কেউ মারধর করেনি। পরক্ষণে কি হলো জানেন? পরক্ষণে আমার চাচাতো ভাইয়েরা যেহেতু গরিব, তখন আমার চাচা যে রয়েছে উনি আর কি হাত পা ধরে কান্নাকাটি করে বললো, ঠিক আছে যে তোমরা টাকা দিয়ে এটা মীমাংসা করো। গ্রামবাসী বলল। আমার কথা হলো, এটা টাকা দিয়ে কেন মীমাংস? তোমরা তো মারলে পিটলে, আবার টাকা দিয়ে মীমাংস মানি? তারপরে আমার চাচাতো ভাইকে যাই হোক ওনাকে 40,000 টাকা দিতে হয়েছে, যেহেতু উনিও বিদেশে যাবেন আর কি, সেক্ষেত্রে টাকা কম ছিল, এটা এলাকাবাসীও জানেন। তো তারপরে তাকে 40,000 টাকা নিয়ে তারপরে ছেড়ে দেওয়া হয়। আমার এই জায়গা প্রশ্ন হলো, এখানে তো মেয়ে ছেলে উভয়ে সমান দোষী, তাহলে সেক্ষেত্রে শুধু ছেলেদের একে মারপিটও করা হলো এবং এর থেকে জরিমানাও নেওয়া হলো। তাহলে চিন্তা করে দেখুন তো, একটা বারো কি আপনারা ভাবলেন না যে জরিমানা কেন একজনের হবে, দুজনের কেন নয়? এখানে ছেলে মেয়ে তো উভয়ই দোষী, কারণ সে তো ফোন দিয়ে ডেকে নিয়ে গেছে। এমন তো নয় যে আমার চাচাতো ভাই তার বুকের উপর উঠে আসে আর সে চিৎকার চেঁচামেচি করে মানুষ ডাকছে। বিষয়টি কিন্তু এমন নয়, কারণ বাহির থেকে শিকল আটকে দিয়েছে, মানে সেক্ষেত্রে মেয়েরও হাত থাকতে পারে, বা গ্রামের লোকজন তাকে ফাঁদে ফেলার জন্য এমনটা করতে পারে। একটা কথা বলে রাখি, তো যখন ওকে মারছে ওর অবস্থা খারাপ আর কি, তো ও যখন ওখান থেকে আসছে 40,000 টাকা দিয়ে আসতে হয়েছে। তাহলে প্রশ্ন হলো, আপনারা যখন মেয়ের কাছে শুইতে যাবেন দৌলতিয়া, তখন সেক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে। টাকা কে পাবে? মেয়ে, তার দেহ ব্যবসা করছে। তাহলে পুরুষরা কেন টাকা পায় না? এর উত্তর কি আপনাদের কাছে আছে? এই সুশীল সমাজ, আমি তোমাদের প্রত্যেককে এই প্রশ্ন করছি, উত্তর কি আছে? আমার চাচাতো ভাইকে সবাই মিলে মারলো। কে মারলো? ছেলে পক্ষেও মারলো, মেয়ে পক্ষেও পিটালো। মেয়েকে কিন্তু কেউ মারেনি, পিটিনি। আবার কি হলো? তার থেকে জরিমানাও নেওয়া হলো। তাহলে বলেন তো, আমরা কি স্বাধীনতায় আছি বলেন? এই যে পরকীয়ার বিচার, সেক্ষেত্রে আমরা দেখে থাকি শুধু এক পক্ষ হয়ে থাকে, দুই পক্ষ কখনোই হয় না। আর যত জরিমানা মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোথাও নেই। সব জায়গায় জরিমানা কোথায় জানেন? ওই ছেলেদের ক্ষেত্রে। ছেলে নামে গোলাম দাসত্ব তো আসি। আপনারা দেখবেন যারা বাসর ঘরে স্বামী স্ত্রী আর কি যখন দেখবেন বিয়ে পড়ায় আর কি, বিয়ে করে বা বিয়ে পড়ায় যেটাই হোক, ছেলে মেয়ে যখন একত্রে বিয়ের সিদ্ধান্ত নেয়, তখন এক্ষেত্রে একটা কি করা হয়? দেনমোহর নির্ধারণ করা হয়। তো দেনমোহর যখন নির্ধারণ করা হয়, তখন দেখবে এটা অনেক টাকা কিন্তু দেনমোহর নির্ধারণ করে। আমার মনে হয় এই টাকাগুলো কম করে দেওয়া উচিত। কারণ কি, আপনার মেয়েদেরকে জিনা করাচ্ছেন না তো। এখন প্রশ্ন আসি, মূল কথায় আসি। মূল কথা হলো, যখন একটা বিয়ে হয়ে যায়, অনেক টাকা, হয়তো 10 লাখ টাকা, 8 লাখ টাকা, 50 লাখ টাকা অথবা 1 কোটি টাকা আপনি দেনমোহর করেছেন। বাসর ঘরে কিন্তু হয়তো বলে দিবে আমি মাফ করে দিলাম, কিন্তু যখন কোনো কারণবশত তার সাথে যদি বনিবনা না হয়, তখন কি করবে জানেন? তখন ওই যে মাফ করে দিলাম এটা আর থাকবে না। তখন আপনাকে কি করবে? যখন আপনি দুজন আলাদা হতে চাচ্ছেন, কোনো কারণবশত আপনাদের সংসার টিকছে না, তখন যদি ছেলে মেয়ে তালাক দিতে চায়, সেক্ষেত্রে দেখবেন ওই যে 1 কোটি টাকা বা 10 লক্ষ টাকা যে দেনমোহর মানে নির্ধারণ করেছে আর কি, সেই টাকা কিন্তু তাকে প্রপারলি পরিপূর্ণ শোধ করে দিতে হবে, নতুবা কিন্তু ছাড়বে না, জেলের ভাত খাওয়াবে। তাহলে আপনারা ভেবে দেখুন তো, যেই মানুষ মুখ দিয়ে বললো বাসর ঘরে মাপ, সেই মানুষই আবার যখন বিয়ে টিকলো না, সেই একটা জিনিস আমি মাফ করে দিলাম, তাহলে সেটা আবার আমার ঘাড়ের উপর, মাফ করা জিনিস কিভাবে আমার ঘাড়ের উপর আবার আসে? আপনারা বলেন। যে কোনো জিনিস আপনি মাফ করে দিলেন, আমি ভুল করেছি, আপনি মাফ করে দিয়েছেন, যদি মাফই করে দেন তাহলে তার জরিমানা কীভাবে আসে আপনি বলেন তো? দেনমোহরের ব্যাপারে যে গ্রাম অঞ্চলে যে স্বামী স্ত্রী আর কি আলাদা হয়ে যায়, তালাক দেয়, তখন আমি দেখছি যে তাদেরকে যদি আমি জিজ্ঞাসা করছি যে আসলে কি এই আপনার যে দেনমোহর দিবেন এটা কি মাফ করছিল? কয় হ্যাঁ, উনি তো বলছিল যে বাসর ঘরে বলছে আমার দেনমোহর কি, তুমি তো আমার সব, আমি দেনমোহর নিয়ে কী করবো, আমি মাফ করে দিছি। তো মাফই করে দিছে, তারপরে তালাক হয়েছে, হওয়ার পরেও আপনি দেখবেন তাকে দেনমোহর পুরাটাই দিতে হচ্ছে, তাকে খাবার আর কি কতদিন যেন বাজার করে খেতে দিতে হয়। আমার একটা প্রশ্ন হলো, তাহলে আমরা বলেন তো, গোলামি থেকে ছেলেরা কি এখনও গোলামি থেকে বের হতে পারছি, বা এখনও কি আমরা স্বাধীন? মাপ জিনিস কিভাবে আমার ঘাড়ে পড়ে, এই জন্য বলছি দেনমোহরের ক্ষেত্রে আমার যতটা সম্ভব ধারণা যে 1 লক্ষ টাকা বা 50,000 টাকা বা সর্বোচ্চ 1 লক্ষ টাকা এর উপর দেনমোহর না করা। কারণ হলো, যদি কোনো কারণবশত সেই সংসার না টিকে, তাহলে ভাই আপনার ঘাড়ে তো 1 লাখ টাকা পড়েই যাবে।
যদি আমার মাপ এটা এমন একটি মাপ, এই দেনমোহরটা যে মাপের পরেও যদি সংসার না টিকে যায়, তাহলে আপনার ঘাড়ের উপর আবার সেই জরিমানা এসে জমা হয়। তাহলে আমার প্রশ্ন হলো, যেই জিনিসটা মাপ, একটা পুরুষ মানুষ যে বিষয়ে মাপ পেয়ে গেল, তাহলে আমরা কেন এই যে আবার কেন আমাদের ঘাড়ে এই দেনমোহর আসবে? তাই বলছি, পতিতালয় এমন পতিতা পুরুষ লক্ষ কোটি, হাজারে হাজার আপনার গ্রামের আনাচে কানাচে রয়েছে। আপনি চোখ দিয়ে দেখবেন, আপনার চোখ খুলে যাবে। আমি যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিবেন। আর একটা কথা বলে রাখি, এই পর্ব আমি প্রতিদিনই ইনশাল্লাহ চেষ্টা করব পাঠ আকারে নিয়ে আসার জন্য। আপনারা সবাই দেখুন, আপনাদের চোখ খুলে যাবে। কারণ হলো, শুধু মেয়ে পতিতা হয়, কিন্তু ছেলেও যে পতিতা হয় এটা আপনারা অনেকেই জানেন না। তাই আপনাদের চোখ খুলে দেওয়ার জন্যই আমি হৃদয়ের কথা নিয়ে প্রতিদিন হাজির হব ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সেই সাথে ভালোবেসে একটি লাইক করবেন।